Faith is the bird that feels the light when the dawn is still dark. নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আপনাদের দেখাচ্ছি একটা প্রতিষ্ঠিত এবং নামকরা মিডিয়া হাউসের সঙ্গে নিজের আত্মসম্মানের জন্য লড়াই করতে থাকা নম্রতার কাহিনীর দ্বিতীয় ভাগ। নম্রতা দাস একজন মমতাময়ী মা আর স্ত্রী এবং একজন তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত জার্নালিস্ট। 5 বছরের ব্রেকের পর মুম্বাইয়ের একটি মিডিয়া হাউসে আবার তিনি চাকরি শুরু করেন। অ্যাজ এ সিনিয়র রিপোর্টার তাকে অ্যাপয়েন্ট করা হয় আর উনি জানতে পারেন যে ওনাকে ব্যুরো চিফ অশোক পুরোহিতের আন্ডারে কাজ করতে হবে। কাজের প্রথম দিনই ওনার মুখোমুখি হতে হয় সিনিয়র অশোক পুরোহিতের অদ্ভুত ব্যবহারের সঙ্গে। ওনার বুঝতে একটু সময় লাগে যে অশোক পুরোহিতের এই বারবার ওনাকে স্পর্শ করাটা নর্মাল না সেটা এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ওনার এই ব্যাপারটা পছন্দ না হলেও উনি সততার সঙ্গে ওনার কাজ চালিয়ে যান আর অশোকের ব্যবহারকে এড়িয়ে যেতে থাকেন। অশোক পুরোহিত নম্রতার কাজের প্রশংসা করেন আর ওনার আর্টিকেল নিউজ পেপারে ছাপা শুরু হয়। কিন্তু ভদ্রতা সভ্যতার সীমা পার করা অশোক পুরোহিতের আচরণ ওনাকে ভীষণভাবে বিব্রত করতে থাকে। ওনার খুব রাগ হয় যে অশোক কোনো রকম দ্বিধা ছাড়াই ওনাকে অফিসের অন্য কর্মচারীদের সামনে স্পর্শ করতে ভয় পান না। উনি বুঝতে পারেন না যে এটা কি হ্যারাসমেন্ট নাকি ওই লোকটার স্বভাবই এরকম। নম্রতা ওর সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ওনার ওয়ার্ক অ্যাটমসফিয়ার এবং অশোকের নিচে কাজ করাটা নম্রতাকে এই সমস্যার থেকে বেরোতে দেয় না। উনি যেই ব্যাপারটার ভয় পাচ্ছিলেন শেষমেশ সেই ব্যাপারটাই ওনার সামনে আসে। অশোক পুরোহিত যখন একটা পার্টিতে নম্রতাকে কাছে নিয়ে চুমু খাওয়ার চেষ্টা করে তখন নম্রতা সেটা সহ্য করতে পারে না এবং রাগ করে সেখান থেকে চলে যান। এই সমস্যার থেকে দূরে সরে যাওয়ার বদলে উনি ঠিক করেন যে অশোককে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন। কিন্তু হঠাৎ করেই উনি জানতে পারেন যে ওনার আর্টিকেল রিজেক্ট হয়ে গেছে। এডিট কোঅর্ডিনেটর আশুতোষ জৈন ওনাকে জানান যে ওনার আর্টিকেল তার কাছে আসেইনি। নিউজ ইনচার্জ প্রসেনজিৎ রায় ওনাকে বলেন যে ব্যুরো চিফ অশোক পুরোহিতের হয়তো ওনার আর্টিকেল নিউজ পেপারে ছাপার মতো মনে হয়নি। বাধ্য হয়ে নম্রতাকে এবার অশোক পুরোহিতের মুখোমুখি হতে হয়। অশোক জানান যে ওনার আর্টিকেল ছাপার যোগ্য ছিল না। নম্রতা এই কথাটা মানতে অস্বীকার করেন। যতক্ষণ উনি অশোকের আচরণের বিরোধিতা করেননি ততক্ষণ অশোক ওনার আর্টিকেলের প্রশংসা করছিল আর অন্য রিপোর্টারদের সামনে একটা উদাহরণ হিসাবে ওনার আর্টিকেল রাখা হচ্ছিল। তাহলে হঠাৎ করেই ওনার আর্টিকেল কি করে সাবস্ট্যান্ডার্ড হতে পারে? নম্রতা ঠিক করেন যে উনি এই বিষয়টা হায়ার ম্যানেজমেন্ট পর্যন্ত নিয়ে যাবেন। ওনার কলিগ রাকেশ শর্মা এবং নিতিন কুমার জানান যে এর আগেও অশোক পুরোহিতের জন্য কিছু ইন্টার্ন কাজ ছেড়ে চলে গেছে। নম্রতা সিইওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুমিত দত্তার কাছে রিকোয়েস্ট করে বলেন যে ওনার সিইও আনন্দ শর্মার সঙ্গে দেখা করার সময় চাই। নম্রতার স্বামী তেজাব মিস্ত্রি নম্রতার সঙ্গ দেন আর উনি বলেন যে নম্রতা যেটা করছে সেটা একদম ঠিক। উনি বলেন যে হতে পারে যে আজ পর্যন্ত কেউ অশোক পুরোহিতের বিরুদ্ধে কোনো অভিযোগ করেইনি আর অফিসের কর্মকর্তারা হয়তো জানেই না। নম্রতা সিইও আনন্দ শর্মার সঙ্গে দেখা করেন, কিন্তু আনন্দ শর্মা যখন ওনাকে বলেন যে হতে পারে অশোক পুরোহিত ওনাকে হয়তো ভালোবাসেন তখন উনি অনেক বড় ধাক্কা খান। তিনি আরও বলেন যে নম্রতা ওনাকে ফেভার করছেন না বলে উনি হয়তো রেগে রয়েছেন। নম্রতা শকড হয়ে যায়। উনি নম্রতাকে পরামর্শ দেন যে অশোকের সঙ্গে বসে মিটমাট করে নিতে। আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাতের 1 ঘন্টা পর অশোক পুরোহিত নম্রতাকে ডেকে পাঠান আর ওনার থেকে পদত্যাগ দাবি করেন। নম্রতার প্রফেশনের মাত্র 3 মাস পূরণ হয়েছিল আর উনি পদত্যাগ করতে অস্বীকার করেন। সুমিত দত্তা 15 দিন পর নম্রতাকে ডেকে পাঠান আর ওনাকে রিলিভিং লেটার দেওয়া হয়। ওনাকে বলা হয় যে ওনাকে চাকরি থেকে স্যাক করা হয়েছে। নম্রতা এটা শুনে শকড হয়ে যায়। চাকরির সঙ্গে সঙ্গে উনি অশোকের বিহেভিয়ার থেকে মুক্তি পেলেও এই ব্যাপারটা ওনার আত্মসম্মানে আঘাত করে এবং উনি খুবই বিব্রত হন। উনি বুঝে যান যে হায়ার অথরিটিকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ে কমপ্লেন করার জন্যই ওনাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছে। নম্রতা খুবই ডিপ্রেসড হয়ে পড়ে। ওনার স্বামী তেজাব মিস্ত্রি ওনাকে পরামর্শ দেন যে উনি যেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস লড়ে এরকম কোনো এনজিওর সঙ্গে দেখা করে। এনজিওর কোঅর্ডিনেটর তনুজা ওনাকে বিস্তারিতভাবে রিপোর্ট লেখাতে বলেন এবং ওনাকে কাউন্সিলর আর ডাক্তারের সঙ্গে দেখা করার পরামর্শ দেন। ডাক্তার ওনাকে জানান যে ওনার অফিসের কাজের চাপের প্রভাব খুব বাজেভাবে ওনার শরীরের উপর পড়েছে। নম্রতা জানতেন যে ওনার স্বামী ওনার সঙ্গেই রয়েছেন। উনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন বলে ঠিক করে নেন। উনি এনজিওকে মিডিয়া হাউসের বিরুদ্ধে কেস নথিভুক্ত করতে বলেন। এনজিওর কোঅর্ডিনেটর তনুজা ওনাকে ওনার স্বামীর সঙ্গে এসে দেখা করার জন্য চাপ দেন। নম্রতা বলেন যে এটা ওনার নিজের লড়াই আর উনি এটা নিজেই লড়বেন। নম্রতা শেষমেশ ওনার স্বামীকে নিয়ে এনজিওর অফিসে যান। এবার তারপর দেখুন, অ্যাওয়েকেন একটা বড় মিডিয়া অর্গানাইজেশন, ওদের সাথে লড়াটা খুব মুশকিল আর জেতাটা অসম্ভব। বিশেষ করে কেসটা যখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের। লড়াই করার চেষ্টা যদি করেন তাহলে আপনি ভেঙে পড়বেন। অ্যাওয়েকেনের কতটা ক্ষমতা তার ধারণা আপনাদের নেই।
এরা বড় পাওয়ারফুল মিডিয়া গ্রুপ, তাতে কি হয়েছে? ওরা যা খুশি করবে আর পার পেয়ে যাবে। আমরা হেরে যাব না। তুমি লড়বে, কতদিন কত মাস সেটা আমি জানি না, কিন্তু তুমি তোমার আত্মবিশ্বাসটা হারিও না। ওদের যা খুশি করতে দাও, কিন্তু তুমি চুপচাপ সহ্য করবে না। আভেকান কোনো ছোটোখাটো মাছ নয়, ওটা একটা শার্ক। আর ছোটোখাটো কোনো খবরের কাগজও নয়, একটা রেপুটেড মিডিয়া হাউস। তুমি জানোও না যে ওদের কোথায় কোথায় কানেকশন আছে। নিউজ বিজনেস এদের ইশারাতেই চলে। সঞ্জীব দা, এমনিতে তুমি আমাকে ইন্সপায়ার করো, আর আজকে ডিসকারেজ করছো? না না, ডিসকারেজ করছি না, ঘটনাটা জাস্ট বলছি। না দাদা, যাই হয়ে যাক, আমি ততক্ষণ লড়বো যতক্ষণ না ও নিজের দোষ স্বীকার করছে। ওরা এই কারণে আমাকে টার্মিনেট করতে পারে না যে আমি ওদের ব্যুরো চিফের আগেনস্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টে কমপ্লেন করেছি। উইমেন্স গ্রুপের চিফকে আমি চিনি, তুমি ওর সাথে যোগাযোগ করো। ওকে, নাম্বার দাও। ম্যাডাম আপনাকে ডাকছেন। তো ওনারা বললেন যে তুমি ইনকম্পিটেন্ট। হ্যাঁ, কিন্তু আমি এটা মানি না। আমি আওয়েকেনে 3 মাস কাজ করেছি, আর এই 3 মাসের মধ্যে আমার 25টারও বেশি আর্টিকেল আওয়েকেনে পাবলিশ হয়েছে, আর এখন ওনাদের মনে হচ্ছে যে আমার কাজ আওয়েকেনে স্ট্যান্ডার্ডের নয়। সেটাই স্বাভাবিক। তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন করেছো, তাই ওনারা এই স্টেপ নিয়েছেন। ওকে, হ্যাঁ, এরকমই হয়েছিল। তুমি সিইওকেও কমপ্লেন করেছিলে? হ্যাঁ। ওখানে কি সেক্সুয়াল হ্যারাসমেন্টের সেল আছে? থাকলেও আমি জানি না, কোথাও কোনো নোটিশ নেই, কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে, প্রথমে তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য অশোক পুরোহিতের বিরুদ্ধে এফআইআর লেখাও, তারপরে আমরা স্টেপ নেব। ওকে, কিন্তু ওরা এফআইআর নেবে তো? অফকোর্স নেবে, কেন নেবে না? তুমি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হও না। ইন দ্য মিন টাইম আমি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবো। এর সাথে সাথে তুমি লেবার কমিশনে এই ইললিগাল টার্মিনেশনের বিরুদ্ধে কেস করো। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে অনেক সাহস পেলাম, না তো আমি ভেবেছিলাম এখানেও হয়তো সেরকমই শুনতে পাবো। ওরা খুবই পাওয়ারফুল, ওদের সঙ্গে লড়ে কোনো লাভ নেই। বেশিরভাগ সময় শক্তিশালী লোকেদের সঙ্গে লড়াইটা বৃথা হয়, ওদের ক্ষমতার কাছে আমরা খুবই নগণ্য। কিন্তু সিংহ আর খরগোশের গল্প তো আমরা শুনেইছি। তাহলে তুমি সেই নম্রতা দাস? হ্যাঁ। আমি ওই ঘটনার ব্যাপারে শুনেছি। ওই ঘটনার ব্যাপারে? আপনি আমার কেসের ব্যাপারে শুনেছেন? হ্যাঁ। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো কোনো কমপ্লেন করিনি। পুলিশ আর প্রেসের অদ্ভুত সম্পর্ক আছে, আর আপনাদের অফিসে তো ক্রাইম রিপোর্টার আছেই। সে আমাদের থেকে খবর নেয়, আমরা তাদের থেকে খবর নিই। আমি ওই কেসেরই কমপ্লেন করতে এসেছি। ঠিক আছে, আমি স্টেশন ইনচার্জকে কমপ্লেন ডায়েরিতে নোট করতে বলছি। ম্যাডাম, আপনি আপনার হাজবেন্ডকে সঙ্গে আনতে পারবেন? কেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমার সাথে হয়েছে, আমি এসেছি এখানে কমপ্লেন লেখাতে। এখানে আমার হাজবেন্ডের কি দরকার? না, আমি বলছিলাম যে যাতে আপনার ওই বয়ান দেবার সময় অস্বস্তি না হয়। না, আমার অস্বস্তি হবে না। আমি বলতে পারি আমার সাথে কি কি হয়েছে, সেটা বলতে পারবো। অদ্ভুত তো আমার লেগেছিল অশোক পুরোহিতের ব্যবহারে, যার কমপ্লেন করতে আমি এখানে এসেছি। আপনি লিখতে পারবেন তো কমপ্লেন? যখনই সুযোগ পেতেন, যেখানে সেখানে যখন তখন জাঁতার সামনে ছুতেন। আমি অফিসে শাড়ি পরা বন্ধ করে দিলাম, কারণ ওনার হাত যখন তখন কোমরে চলে যেত। আমার হাত ধরা, আমার কাঁধে হাত রাখা যেন ওনার অভ্যেস হয়ে গেছিল।
দিস ইজ ফর ইউ। ওয়াও, এত বড় পিস। হ্যাঁ, আমি চাই যে তুমি খুব স্ট্রং হয়ে যাও, হবে তো? ইয়েস, স্ট্রং। খাও। একটা কথা জানো, আমাদের সোসাইটিতে, এই পুরুষতান্ত্রিক সমাজে, যেখানে প্রায় সবকিছুই পুরুষদের হাতে, মা বাবার কাছে ছেলে সবচেয়ে বড়, তারপর মেয়ে। একজন মা তার ছেলেকে জীবনের সমস্ত সমস্যার সঙ্গে লড়তে তৈরি করে, আর মেয়েকে বলে কারোর সঙ্গে লড়াই করো না। আর সেই কারণেই ছেলেরা পায় ভালো এডুকেশন, ভালো খাবার, ভালো শিক্ষা, যাতে ওর মধ্যে লড়াই করার শক্তি আর সাহস দুটোই বাড়ে। আর মেয়েদেরকে কি বলা হয়? জোরে হেসো না, জোরে কথা বলো না, লজ্জা পাও, অল্প হাসো, ফুলের মতো হয়ে থাকো। তুমি জানো, ওই ইন্সপেক্টরও বলছিল যে কমপ্লেন লেখানোর জন্য নিজের হাজবেন্ডকে নিয়ে এসো। কেন? কারণ মেয়েদের সহ্য শক্তি কম। শেষ পর্যন্ত উনি কমপ্লেনটা লেখার জন্য একজন লেডি অফিসারকেই ডাকলেন। আসলে তুমি একজন শিক্ষিত মেয়ে, তোমার স্বাধীন চিন্তার, লড়াই করার শক্তি রয়েছে। আসলে এডুকেটেড না হওয়ার অনেক সুবিধা রয়েছে। কেউ প্রতিবাদই করে না, অত্যাচারীরা শোষণ করে আর দুর্বলরা শোষিত হয়, কোনো ঝামেলাই হয় না। প্রবলেম সলভড। এটা তো শুধু একটা জেনারেল ডায়েরি করেছে, ওরা তো এফআইআর করেইনি। আমাকে বললো কমপ্লেন লেখাতে, আমি লিখিয়ে দিলাম। হ্যালো, আমি পিআই বলছি। অফিসার, মিসেস নম্রতা দাস কাল যে কমপ্লেনটা করেছিল সেক্সুয়াল হ্যারাসমেন্টের আগেনস্ট আওয়েকান নিউজ পেপার, ওটা তো শুধু ডায়েরি এন্ট্রি হয়েছে, এফআইআর নয়। তাই নাকি? সেটাই তো আমি জানতে চাইছি যে এটা কেন হয়েছে। আমার এক্ষুনি এফআইআর কপি চাই। আমি ওমেন্স গ্রুপ থেকে কবিতা সান্যাল বলছি। ইয়েস ম্যাডাম, আমি এক্ষুনি চেক করছি ও তার কপি আপনাকে পাঠাচ্ছি। থ্যাংক ইউ। এফআইআর রেজিস্টার হয়ে যাবে, এসব নিয়ে তুমি ভেবো না। একটা কাজ করো, তুমি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর দেবিকা ম্যাডামের সঙ্গে দেখা করো। আমি ওনাকে এই কেসের ব্যাপারে সবকিছু বলেছি। থ্যাংক ইউ কবিতা দেবী, থ্যাংক ইউ সো মাচ। আর লেবার কমিশনে কেস করতে হবে, তার জন্য একজন লয়ারের সাথে দেখা করো। ওকে। তুমি এর প্রতিবাদ করে ভালো করেছো। থ্যাঙ্কস, শুনে ভালো লাগলো। তুমি সিইও আনন্দ শর্মার কাছে গেছিলে? হ্যাঁ। একটা কাজ করো, একটা ফর্মাল লেটার লেখো গ্রুপ হেড ব্রায়ান ডিসেলভাকে। সেই লেটারে অবশ্যই মেনশন করো যে তুমি সিইওর কাছে গেছিলে। আর এটাও লিখো যে তোমায় বেআইনিভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ওকে। আমিও একটা ফর্মাল লেটার লিখবো ওনাকে, এটাই বলবো যে তোমার এই কমপ্লেন্টের যেন ইনভেস্টিগেশন শুরু হয়। থ্যাঙ্কস। ডিয়ার স্যার, এই চিঠিটি আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার নম্রতা দাসের অভিযোগের ভিত্তিতে। উনি ব্যুরো চিফ অশোক পুরোহিতের বিরুদ্ধে অফিস চলাকালীন সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ এনেছেন।
মিসেস দাসের বক্তব্য হলো উনি এই বিষয়ে সিইও আনন্দ শর্মাকেও অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু ওনার অভিযোগের কয়েকদিন পরেই ওনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর কারণ দেখানো হয়েছিল উনি ইনকম্পিটেন্ট। আমাদের এটা জেনে দুঃখ হচ্ছে যে একজন অনুভবী সাংবাদিক যাঁর অনেকগুলো আর্টিকেলস আপনাদের পত্রিকায় প্রকাশিত হয়েছে, ওনাকেই ইনকম্পিটেন্ট বলে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে সেক্সুয়াল ব্যাপারটা চাপা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা তাই আপনাদের অ্যাডভাইস করছি যে আপনাদের অফিসের মধ্যে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের সেলকে এক্ষুনি কনস্টিটিউট করা হোক আর বিষয়টা তদন্ত হোক। আমরা আপনাদের কাছে আশাবাদী যে পীড়িতকে ন্যায় দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। ডিয়ার ম্যাডাম, প্রথমেই আমি আপনাকে এটা স্পষ্ট করে জানাতে চাই যে মিসেস নম্রতা দাসকে ব্যুরো চিফ অশোক পুরোহিত টার্মিনেট করেননি। আমি সিইও হওয়ার সুবাদে ওনাকে টার্মিনেট করেছি, সেটা অশোক পুরোহিতের কথায় নয়। দ্বিতীয়ত, মিসেস নম্রতা দাসের অভিযোগের আমি নিজে জবাব দিয়েছি। তৃতীয় এবং সবচেয়ে প্রয়োজনীয় কথা, মিসেস নম্রতা দাস আমার কাছে মিস্টার অশোক পুরোহিতের বিরুদ্ধে কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনেনি, আর না কোনো অফিসের স্টাফের কাছেও। এই অভিযোগ মিসেস দাস ওনাকে টার্মিনেট করা 3 মাস বাদে কোনো অসৎ উদ্দেশ্যে করেছেন। আমাদের দেওয়া টার্মিনেট লেটার ওনার অভিযোগে 3 মাস আগে উনি পেয়েছেন। তাতে স্পষ্ট উল্লেখ ছিল যে উনি ইনকম্পিটেন্ট। সব শেষে আমি এটা জানাতে চাই যে আমাদের কোম্পানিতে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলের প্রয়োজন আছে সেটা আমার মনে হয় না। যদি প্রয়োজন থাকতো সেক্ষেত্রে মিসেস দাসের অভিযোগে তদন্ত হতো। ওনার সমস্ত অভিযোগ এক প্রতিষ্ঠিত ব্যক্তি আর এক প্রতিষ্ঠিত কাগজকে বদনাম করার ইচ্ছাকৃত ষড়যন্ত্র। আমরা এটাও স্পষ্ট করতে চাই যে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল সম্বন্ধে আমরা কোনো রকম পত্র বিবাদ করতে চাই না, কারণ এমন কোনো অ্যাসোসিয়েশনের কোনো রকম অধিকার নেই যে আমাদেরকে এটা বলে যে আমাদের কোনটা জরুরি আর কোনটা নয়। দ্যাটস ইট। আমি এই মামলাটা শেষ দেখে ছাড়ব। তুমি কোনো উকিল ঠিক করেছ? অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু অওয়েকেনের এগেনস্টে কেস নেওয়ার জন্য কেউ তৈরিই নয়। আমি হিউম্যান রাইটস লয়ার নেটওয়ার্কের সাথে কথা বলছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলটা তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারলে ভালো হয়। দেরি হয়ে গেলে এ বিষয়ে জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। একটা কাজ করা যাক, অরুণিমাকে ওই সেলটার হেড করে দেওয়া যাক। ওকে, ফাইন। ঠিক আছে, আজ থেকে তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলের হেড। ইয়েস স্যার। আর সমস্ত স্টাফ মেম্বারই তোমাকে হেল্প করবে। ওকে। ওকে। নম্রতা দাস লেবার কমিশনে তাকে চাকরি থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে কেস করেছে। ব্যাপারটা নিয়ে আমাদের ভাবা উচিত। লিগ্যাল টিমকে ইনফর্ম করো। ওকে। হিয়ারিং এর কোনো ডেট ঠিক হয়েছে কি? না, এখনো হয়নি, কিন্তু পুলিশ স্টেশন থেকে অনেকবার ফোন করেছে। কি জন্য? কারণ নম্রতা অশোকের বিরুদ্ধে এফআইআর করেছে। বাজে কথা, সব বাজে কথা। এরকম ভুলভাল লোকের থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর এরকম একটা বাজে অভিযোগের উত্তর দেওয়ার সময় কার কাছে রয়েছে? দেবিকা ম্যাডাম আমাকে আপনার বিষয়ে বলেছেন। তো আপনি এই কেসটা নেবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আপনি জোর করে হ্যাঁ বলবেন না, কারণ অওয়েকেন একটা পাওয়ারফুল অর্গানাইজেশন। সে তো বটেই, কিন্তু আমি আপনার কেসটা লড়ব। শ্যামলবাবু, আমার মধ্যে লড়ার সাহস আছে, কিন্তু কখনো কখনো আমিও দুর্বল হয়ে পড়ি। আমারও সাহসের দরকার, কারো সাহায্য দরকার। সেই জন্য আপনি প্লিজ জোর করে হ্যাঁ বলবেন না। না, এরকম ব্যাপার নয়। আমি কেসটা লড়ব, আমরা একসঙ্গে লড়ব। শুনছো? এই কেসটা তো চলতেই থাকবে, আর আমাকে বারবার হিয়ারিং এর জন্য যেতেও হবে। আমি ভাবছিলাম যে কোনো ফ্রিল্যান্সিং জব অ্যাকসেপ্ট করে নি। খুব ভালো হবে সেটা। বিজি থাকলে লড়াই করার শক্তিটা পাবে তুমি। মা, তুমি কি কারোর সাথে ফাইট করছো? না সোনা। তাহলে যে বাবা বলল তোমার ফাইট করার জন্য শক্তি চাই। না সোনা, কিছু সমস্যা আছে যেটা সেটেল করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না।
এবার খেয়ে নাও। গুড মর্নিং দেবিকা ম্যাডাম। গুড নিউজ, আয়োকেন একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল কনস্টিটিউট করেছে। এটা তো সত্যি একটা গুড নিউজ। পুরো ক্রেডিটটা তো তোমারই। তুমি প্রতিবাদ করেছো, তার জন্য আওয়েকেনের মতো একটা বড় অর্গানাইজেশনকেও এরকম স্টেপ নিতে হয়েছে। যাক, অ্যাটলিস্ট ওনারা কোনো পদক্ষেপ নিয়েছেন। এবার আমি ওদের চাপ দেব যাতে ওরা তোমার কেসটার উপর নজর দেয়। হয়তো ওনারা এরকম করবেন না, হয়তো নয়, ওনারা সত্যি এটা করবেন না। আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া। আমি এখন লেবার কমিশনের অফিসে যাচ্ছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওনার অভিযোগ হলো ওনাকে চাকরি থেকে বরখাস্ত করার কারণ সেক্সুয়াল অ্যান্ড প্রফেশনাল হ্যারাসমেন্ট। দুঃখিত, এই অভিযোগটা ভিত্তিহীন। আসল বিষয়টা হলো মিসেস নম্রতা দাস প্রফেশনে ছিলেন এবং ইনকম্পিটেন্ট ছিলেন, আর সেই কারণে ওনাকে সার্ভিস থেকে টার্মিনেট করা হয়। স্যার, মিসেস নম্রতা দাসের রেকর্ড দেখুন। ওনার বেশ কিছু আর্টিকেল ওয়েকেনে ছাপা হয়েছে, আর এরপরে ওনার বিরুদ্ধে বলা হচ্ছে যে উনি ওনার কাজ করতে অক্ষম। স্যার, প্রফেশনাল অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্টের এই যে অভিযোগ করা হয়েছে, সেটা ওনাকে চাকরি থেকে বের করে দেওয়ার 3 মাস পরে করা হয়েছে। এটা একটা পরিকল্পিত অভিযোগ স্যার। এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য থানায় কোনো কপি আছে কি? হ্যাঁ স্যার, এই হলো এফআইআর এর কপি। ইনভেস্টিগেশন কত দূরে গিয়েছে? এখনো চলছে স্যার। রিপোর্ট এখন আসেনি? না স্যার। এই মামলাটাকে তো আপনারা নিজেরা বসেই সমাধান করতে পারতেন। এটাও তো হতে পারে আপনারা ইন্টারনাল ইনভেস্টিগেশন টিম বসিয়ে এই মামলার সমাধানটা করতে পারতেন। স্যার, আলোচনা আর সমাধান তো তখনই হতে পারে যখন ওনাদের চাহিদাটা সঠিক হবে। সত্যি কথা বলতে কি, এই মহিলাটি সমস্ত অভিযোগ প্রতিশোধের উদ্দেশ্যেই করেছেন। ওনাকে চাকরি থেকে তাড়ানোর পরেই এসব ঘটছে। স্যার, কোনো রেপুটেড অর্গানাইজেশনকে কোনো এমপ্লয়ি কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে না, আর বেসলেস অভিযোগের উপর ভিত্তি করে আমরা কোনো রেপুটেড পার্সনকে কাঠগড়ে দাঁড় করাতে পারি না। পুলিশি তদন্তের পরেই এই কেসের পরবর্তী শুনানি হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। পুলিশ কচ্ছপের মতো চলছে, ইনভেস্টিগেশন খুব স্লো। গিয়ে খোঁজ নি, এরকম কেন করছেন? চলুন। দেখুন ম্যাম, আমরা আওয়েকান অফিসে অনেকবার গিয়েছি, কিন্তু আমরা বারবার একটাই উত্তর পেয়েছি যে অশোক পুরোহিত অফিসে নেই। আর এখন একটা খবরের কাগজের ব্যুরো চিফকে আমরা তো আর থানায় ডাকতে পারি না। কিন্তু ওরা আমাকে এইটা বলেছে, খুব তাড়াতাড়ি উনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। প্রথমত, নম্রতা এখন আর আমাদের অর্গানাইজেশনের এমপ্লয়ি নয়। কিন্তু কখনো তো ছিল। আপনারা একজন এক্স এমপ্লয়ি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসের তদন্ত করবেন না? আই এম সরি দেবিকা, বাট ইট জাস্ট অ্যান আফটার থট। আর এটা খুবই ভেবেচিন্তে করা একটা ষড়যন্ত্র। কিন্তু ওকে টার্মিনেট করার আগেই ও সিইওর কাছে রিপোর্ট করেছিল। এই অফিসে এমন কোনো এমপ্লয়ি নেই যাকে নম্রতা এই বিষয়ে কখনো কোনো কথা বলেছে। একজন অনেস্ট রেপুটেড সিনিয়রের ওপর এরকম অভিযোগ করা, আই এম সরি বাট আই কান্ট কনসিডার দিস। এফআইআর করার পর প্রায় 1 মাস কেটে গেছে। আমার মনে হচ্ছে এত বড় অর্গানাইজেশনের অফিসারের বিরুদ্ধে স্টেপ নিতে আপনার স্টাফেরা ভয় পাচ্ছে। অ্যাকচুয়ালি কবিতা দেবী, ব্যাপারটা হলো যে মামলাটা ইপটিজিগিরি হোক বা মহিলাদের বিরুদ্ধে অন্য কোনো অত্যাচার, তাহলে আমাদের স্টাফ হ্যান্ডেল করতে পারবে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলাটা এমন একটা বিষয়, এই কেসটাতে অন্তর্তদন্ত করতে আমাদের স্টাফরা অভ্যস্ত নয়।
আসলে এটা একটা কমপ্লেন একজন পুরুষের বিরুদ্ধে একজন মহিলা, তো এটা নিশ্চিত যে এই কেসে কোনো সাক্ষী পাওয়া যাবে না। আমি বুঝতে পারছি, ভাবছেন যে মহিলার জন্য এটা একটা হাতিয়ার যেটাকে সে নিজের স্বার্থে ব্যবহার করে। এই ধারণা নিশ্চয়ই আছে আমাদের সোসাইটিতে, আমাদের সিস্টেমে, আমাদের সমাজে, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি এর সঙ্গে সম্পর্কিত আধিকারিকের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটা অনুরোধ আছে। বলুন। ওনাদের বলুন যে এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করতে। শিওর ম্যাম। থ্যাংক ইউ স্যার, আমরা আমাদের পক্ষ থেকে পুরো চেষ্টা করছি, কিন্তু ওই অফিসের কেউই তো আমাদের সাথে কথা বলতে রাজি নয়। এর আগের বার যখন ওদের অফিসে গিয়েছিলাম তখন আমাদের হাতে একখানা চিঠি ধরিয়ে দিল। দেখুন নম্রতা দাসের সমস্ত অভিযোগই মিথ্যে। আপনারা কেন বুঝছেন অফিসার? ওই মহিলাকে চাকরি থেকে টার্মিনেট করার পরে এই অভিযোগটা করেছে। এই জিনিসটা তখনই কেউ করবে যখন সে বদলা নিতে চায়। আমরা মিস্টার পুরোহিতের সঙ্গে কথা বলতে চাই। উনি এখন মিটিংয়ে বিজি আছেন, উনি আসতে পারবেন না। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ কথা হলো, উনি হলেন আমাদের অর্গানাইজেশনের টপ মোস্ট সিনিয়র জার্নালিস্ট। উনি কখনোই এরকম দুর্ব্যবহার করতে পারেন না। কাল হয়তো যে কেউ কিছু একটা অভিযোগ করলো, তবে কি আমাদের সিনিয়র জার্নালিস্টকে আপনার সামনে জবাবদিহি করবার জন্য এনে বসিয়ে দেবো? ওই লোকটা সম্মানের, ওনার এই অর্গানাইজেশনের প্রতি কন্ট্রিবিউশনের কোনো মূল্য নেই। হ্যাঁ, আমরা অন্য এমপ্লয়ীদের সঙ্গেও কথা বলতে চাই। দেখুন, ওসবের কোনো প্রয়োজন নেই। আমাদের সব এমপ্লয়ি অশোক পুরোহিতকে খুব সম্মান করেন, আর কেউ ওনার সম্পর্কে কিচ্ছু বলতে চান না। সো প্লিজ, আপনারা অযথা সময় নষ্ট করছেন। স্যার, 50-এরও বেশি এমপ্লয়ি স্বাক্ষর করা চিঠি আমাদের দিয়েছে। সবারই বক্তব্য সেই ভদ্রলোককে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। এবার আপনি বলুন আমরা কি করি? আমি লেটারটা এক্ষুনি আপনার কাছে পাঠাচ্ছি। ওরা চাপে পড়ে সিগনেচার করেছে। আসলে সবাই ওখানে চাকরি করে। কে ওদের সঙ্গে শত্রুতা করবে? কে নিজের কেরিয়ারকে নষ্ট করবে? এই কথাটা আমি হলপ করে বলতে পারি। আমিও প্রথমে আমার কেরিয়ারের জন্য চুপ করেছিলাম। আজ আমি যখন কোনো ফ্রিল্যান্স ওয়ার্কের জন্য যাই বা কোনো প্রেস কনফারেন্সের জন্য যাই, আমার নাম শুনলেই সবাই আমার দিকে দেখে, সবাই আমার দিকে তাকিয়ে থাকে, যেন আমি কোনো অদ্ভুত মানুষ। সঙ্গে সঙ্গে ফিসফিস শুরু হয়ে যায়। সবাই ভাবে আমি মিথ্যে বলছি। জার্নালিজমের মানে হলো সত্যের সন্ধান করা, আর তারপর সেই সত্যকে জনগণের সামনে তুলে ধরা। কিন্তু এখানে এটাই হয়, শোনা কথাকে সত্যি বলে ধরে নেয়, গসিপকেই সত্যি বলে ধরে নেয়। আমরা যারা সমাজকে সত্যিটা দেখাই, এমন একটা সত্যিকে সঠিক ভেবে সমাজের সামনে রাখি যাতে আমাদের ভালো হয়, আমাদের উপকার হয়, আমাদের জীবনটা যেন সহজ হয়। আমার এটা দেখে কোনো লজ্জাও হয় না, আর না কোনো অস্বস্তি হয় যে অ্যাওয়েকেনের মতো প্রতিষ্ঠানের একটা লোকেরও সত্যি বলার সৎসাহস নেই। কেউ অশোকের বিরুদ্ধে কিচ্ছু বলতে চায় না। এটা জেনে আমার কোনো দুঃখ হয় না, আর না আমি শকড হই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেউ অশোকের বিরুদ্ধে কিচ্ছু বলতে চায় না। এটা জেনে আমার কোনো দুঃখ হয় না, আর না আমি শকড হই। মা, হ্যাঁ, আমি এই গ্রামারটা বুঝতে পারছি না, প্লিজ হেল্প করো না। 1 মিনিট সোনা, শুধু 1 মিনিট। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো, বিগিন প্রেজেন্ট টেন্স।
মানে মা যেমন তোমায় বলে যে কৃষ্ণা এক্ষুনি তোমার হোমওয়ার্ক করা শুরু করো, এর মানে এটাই হয় যে কৃষ্ণা বিগিন ইওর হোমওয়ার্ক নাও। আর বিগান মানে হলো পাস্ট টেন্স। কৃষ্ণা বিগান আ হোমওয়ার্ক 1 hour ago, মানে কৃষ্ণা 1 ঘন্টা আগে ওর হোমওয়ার্ক শুরু করেছিল। তাহলে মাম্মা বিগান বিগান কি হয়? বিগান মানে যেমন ধরো মা সকাল 5টায় উঠেছিল আর উঠে তোমার ব্রেকফাস্ট বানাতে শুরু করেছিল, তার মানে হয় মামা হ্যাজ বিগান হার ওয়ার্ক, তার মানে মা তার নিজের কাজ শুরু করে দিয়েছে। আর মা বিজ্ঞানে কি তফাৎ? 1 মিনিট, এই অবধি লেখো, আমি এক্ষুনি আসছি। গুড আফটারনুন কবিতা ম্যাডাম। একটা ভালো খবর আছে, তদন্তটা এখন আইপিএস র্যাঙ্কের অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে। থ্যাংক গড, এবার ইনভেস্টিগেশনটা ফার্স্ট হবে। অ্যাবসলিউটলি, এবার আমরা বলতে পারি দ্য ব্যাটল হ্যাজ বিগান। দেখাও। মাম্মা বিগিনিং এর কি মানে হয়? সোনা, বিগিনিং এর মানে হলো সূচনা। চলো এই লাইনটা লেখো এবার। You may go, please. বাজে কথা, একদম ভিত্তিহীন অভিযোগ। অগস্ট 2002 আপনার বাড়িতে একটা পার্টি হয়েছিল যেখানে নম্রতা দাস উপস্থিত ছিল। হ্যাঁ, আমি ওই পার্টিতে অফিসের সবাইকে ডেকেছিলাম, তো স্বাভাবিক ব্যাপার যে নম্রতাও ছিল। আর আপনার ব্যবহারের জন্য ও হঠাৎ পার্টি ছেড়ে চলে গিয়েছিল। একদম মিথ্যে। ওই মহিলা আপনাদেরকে যা বলেছে সবই মিথ্যে। দেখুন, আমি এই ব্যুরো চিফ, আর যেহেতু আমি চিফ তাই এটা আমার কর্তব্য যে আমি আমার জুনিয়রদের ভালো কাজ করার জন্য সবসময় এনকারেজ করতে থাকি, আর নিজেদের স্টাফের কনফিডেন্স বাড়ানোর জন্য ওদের একটু বুস্ট করা তো কোনো খারাপ কাজ নয়। আর সেই জন্যই আমি নম্রতার কাজগুলোকেও তুলে ধরার একটা সুযোগ দিয়েছিলাম, আর ওর কয়েকটা আর্টিকেলস ছেপেও ছিলাম। আর আজ আমার সেই উপকারগুলোকে আমারই বিরুদ্ধে ব্যবহার করে আমার নামে অভিযোগ করছে। কে ছিল ও? কি জানতো? আর ও পারতই বা কি? নম্রতা সেদিন পার্টি থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিল কারণ তার ইভিনিং শিফট ছিল, আর এই কথা সে পার্টির আগের দিনই আমাকে বলেছিল। আচ্ছা, আপনি কি কখনো মিস্টার অশোক পুরোহিতকে নম্রতা দাসের সঙ্গে এমন কোনো ব্যবহার করতে দেখেছেন যেটা খারাপ? আই মিন, যখন তখন গায়ে হাত দেওয়া? আগে না, অশোককে আমি অনেক দিন ধরে চিনি। সে খুবই কালচার্ড এবং ভদ্রলোক, আর ও মহিলাদের সম্মান করে। নো, নেভার। নম্রতা কখনোই সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো অভিযোগ করেনি। আর সত্যিটা হলো অশোক পুরোহিতের ব্যাপারে কখনোই কোনো কথা হয়নি। হ্যাঁ, ও আপসেট থাকতো আর্টিকেল রিজেকশনের কারণে। আমি ওকে বলেছিলাম যে অ্যাওয়াকেনা স্ট্যান্ডার্ডের না হলে সেটা ছাপা হবে না। তার মানে আপনি বলতে চাইছেন যে মিসেস নম্রতা দাস আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আর দেখা করার পর আপনার কাছে আর্টিকেল না ছাপার জন্য অভিযোগ করেছিলেন। আপনি বলছেন উনি ইনকম্পিটেন্ট। কখনো এজন্য মেমো দিয়েছিলেন ওনাকে? এই অর্গানাইজেশনে এতটুকু অধিকার আছে আমার, যদি কেউ আন্ডার পারফর্ম করে তাকে আমি বার করতে পারি। মিস্টার শর্মা, মিসেস নম্রতা দাস শুধু মিস্টার অশোক পুরোহিতকেই টার্গেট করলেন কেন? ও অন্য কারোর অভিযোগও তো করতে পারত। বাট ওয়াই শি ইজ টার্গেটিং মিস্টার অশোক পুরোহিত? ষড়যন্ত্র। একজন রেপিউটেড ব্যুরো চিফ আর কোম্পানিকে বদনাম করার ষড়যন্ত্র। আর আমার বিশ্বাস যেতে লেবার ইউনিয়নও জড়িত। ওদের সঙ্গে আমাদের বিবাদ চলছে, ওরাও সুযোগ পেয়েছে হিসেব সমান করার। ওরা নম্রতাকে ঘুঁটি বানিয়ে লেবার কমিশনে যাওয়ার জন্য উস্কেছে। দ্যাটস ইট। মিস্টার নিতিন কুমার, আপনি স্পোর্টস সেকশন দেখেন। হ্যাঁ স্যার। নম্রতা কি কখনো আপনার কাছে অশোক পুরোহিতের সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ স্যার। কিন্তু এই চিঠিতে আপনারও সই আছে।
এতে লেখা আছে অ্যাওয়াকেন এমপ্লয়িজদের মতে অশোক পুরোহিতের বিরুদ্ধে সমস্ত অভিযোগই মিথ্যে। আপনিও তাদের মধ্যে একজন যিনি মিস্টার অশোক পুরোহিতের ক্যারেক্টার সার্টিফিকেটে সই করেছিলেন। বাধ্য হয়ে করেছি, কেরিয়ারের জন্য। সত্যি বলতে এই লেটারে কি লেখা ছিল আমরা জানতামই না, উই জাস্ট সাইন্ড ইট। কিন্তু নম্রতা এই ব্যাপারে আমার সাথে আর রাকেশ সিনহার সাথে কথা বলেছিল। রাকেশ সিনহা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন দেখে। ইনফ্যাক্ট আমি নম্রতাকে বলেছিলাম কনফেস করার জন্যে। শুধু আমরা দুজনই নয়, এখানকার সবাই জানতো নম্রতার সাথে ঠিক কি হচ্ছে। উনি সবার সামনে নম্রতার গায়ে হাত দিতেন, যেখানে সেখানে টাচ করতেন। নম্রতা সত্যিই বোকা ছিল, তাই ওর লোকটাকে চিনতে সময় লেগেছে। স্টেটমেন্ট দিতে পিছপা হবেন না তো? না স্যার, আর না। মিস্টার রাকেশ সিনহা, নম্রতার নিতিন আর আপনার সঙ্গে কথা বলেছিল। হ্যাঁ স্যার, কথা বলেছিলাম। আর তখন আমি ওকে বলেছিলাম যে ওর আগেও অশোক পুরোহিতের এরকম বিহেভিয়ারের জন্য আরও অনেক ইন্টার্ন জব ছেড়ে চলে গেছে। স্টেটমেন্ট দেবেন না পিছিয়ে যাবেন? ডেফিনেটলি দেবো স্যার। নম্রতা খুব ভালো কাজ করতো স্যার। যখন ওর দরকার ছিল তখন যদি আপনারা কেউ ওর পাশে দাঁড়াতেন খুব ভালো হতো। সেটা নিয়ে এখনও আফসোস হয়, আর সারা জীবন থাকবে। কিন্তু এই ভুল আর দ্বিতীয়বার হবে না। থ্যাংক ইউ স্যার। কয়েক বছর আগের খোঁজ নিন, অশোক পুরোহিতের ক্যারেক্টারের আসল সার্টিফিকেট পেয়ে যাবেন। যদিও সেই খবরগুলো বাইরে আসেনি। দ্য ব্যাটল হ্যাড বিগন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। শুরু হতে সময় লাগলেও অবশেষে শুরু হলো। নম্রতার সত্যিটা প্রমাণিত করার জন্য এটা কি যথেষ্ট হবে? ওর আত্মসম্মান অর্জনের জন্য নম্রতা সত্যি একটা খুব ক্ষমতাবান মিডিয়া হাউসের সঙ্গে লড়াই করছিল। আর এই লড়াইটা এত তাড়াতাড়ি শেষ হওয়ার ছিল না। একজন সাধারণ কিন্তু সাহসী মহিলা বড় ক্ষমতার সামনে হার মানতে রাজি ছিলেন না। ধীরে চলা তদন্ত থেকে শুরু করে বছরের পর বছর ধরে চলা কোর্ট কেস, নম্রতা সব রকমের ঝড়, সব অসুবিধার মোকাবিলা করেছে। বহু বছর ধরে চলা নম্রতার লম্বা কাহিনীর তৃতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো পরের দিন, পরের এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থাকবেন। জয় হিন্দ।